আগামীকাল শিলিগুড়ি শহরে মুর্শিদাবাদ দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারের উদ্যোগে আরজিকর কাণ্ডকে সামনে রেখে আমরা একটা প্রতিবাদের মিছিল এবং সেই সঙ্গে একটা প্রতিবাদ সভা করতে চাইছি। যেমন ভাবে আমরা বিভিন্ন জেলায় আরজিকর কাণ্ডের পর থেকে একের পর এক আন্দোলনকারীদের সমর্থনে আমরা এবং আরজিকর কাণ্ডের বিরুদ্ধে বিচার চাওয়ার দাবিতে পশ্চিমবঙ্গের এই নৃশংস ঘটনাকে সামনে রেখে বাংলার সর্বস্তরের মানুষ যে অভূতপূর্ব আন্দোলন করছেন, আমরা সেই আন্দোলনকে সমর্থন করতে চাই। তাদের প্রদর্শিত পথ ধরেই আমরা এই আন্দোলন করছি। আগামী দিনেও আমরা এই আন্দোলনের সামিল হতে থাকব, কারণ আজ এই আন্দোলন রাজনীতির ঊর্ধ্বে নাগরিক সমাজের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আমরা রাজনীতি করলেও আমরা নাগরিক সমাজেরই একটি অংশ, তাই স্বাভাবিকভাবেই নাগরিক সমাজের এই আন্দোলনকে, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই। কারণ একটাই, এই দাবিটা সার্বজনীন দাবি। নারীদের সুরক্ষা চাই, আরজিকরের মতো নৃশংস ঘটনার বিচার চাই, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির তদন্ত চাই। এটা একটা সার্বজনীন দাবি, যে দাবিকে ভারতবর্ষের মানুষ শুধু নয়, বিশ্বের 25টা দেশের 130টা মানুষ, তারা তাদের 130টা শহরের মানুষ তারা প্রতিবাদ করে আন্দোলন করে প্রমাণ করেছে যে বিশ্বে একদিন বাংলা বঞ্চিত হতো জ্ঞানী গুণী ব্যক্তিদের জন্য, আজ সেই বিশ্বে বাংলা নিন্দিত হচ্ছে এই আরজিকর কাণ্ডের মতো বিভীষিকাময় নৃশংস এক ধর্ষণ এবং খুনের ঘটনায়। তাই আমরা কালকে শিলিগুড়ি শহরে বাঘাযতীন পার্ক থেকে আমরা প্রতিবাদের মিছিল আমরা পার করব। আজকে ময়নাগুড়ি গেছিলাম, সেখানে মানিক রায় নামে একটা হতদরিদ্র পরিবারের ছেলেকে শুধুমাত্র আমাদের দল করত, এবং সে তার বাড়ির উঠোনের উপর দিয়ে বালি মাফিয়াদের গাড়ি চলাচলে বাধা দিয়েছিল। বলেছিল যে আমার বাড়ির উপর দিয়ে যেন গাড়ি ব্যবহার করে বালি চুরি না হয়। সেই অপরাধে তাকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় তাকে হত্যা করা হয়েছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে সেখানটা আমাদের কর্মীরা আগে থেকেই সচেষ্ট হয়েছে। আজ তাদের সঙ্গে আমিও তাদের পরিবারের সঙ্গে দেখা করে আমরা সমবেদনা জানিয়েছি। দুর্ভাগ্যের বিষয়, সেই পরিবারে মাত্র দুটো সন্তান, তারা অল্প বয়সী, আর কেউ নেই। যে মারা গেছে মানিক রায়, তার দেখে হত্যা করা হয়েছে মানিক রায়, তার সহধর্মিনী জানে না কি করে তাদের দুই ছেলেকে মানুষ করবে। একজনের মধ্যেই আক্রমণের দিন বাবাকে যখন ঘর থেকে বার করে নিয়ে এসে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দা তাকে হত্যা করা হয়, তখন সে ঘটনা দেখতে পেয়ে সেদিন থেকে তার বড় ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। আজও সে মানসিকভাবে ভারসাম্য। আমরা এরও বিচার চাই, তাদের আর্থিক ক্ষতিপূরণ চাই, এবং এই ঘটনায় আন্দোলনের জন্য, কংগ্রেস দলের আন্দোলনের জন্য সেখানে 11 জনকে গ্রেপ্তার করা হলেও আরো অপরাধী এই ঘটনায় জড়িত, তাদেরকে গ্রেপ্তার করার দাবি আমরা জানিয়ে এসেছি। উত্তরবঙ্গের মানুষকে একটা কথা বলতে চাই, যে সাধারণত রাজনৈতিক সন্ত্রাসে দক্ষিণবঙ্গ বেশি পরিচিত ছিল, কিন্তু ক্রমশ সেই রাজনৈতিক সন্ত্রাস এবং অপরাধের ঘটনা আজ উত্তরবঙ্গকেও আক্রান্ত করেছে।
তাই উত্তরবঙ্গের মানুষকেও সাবধান হতে হবে। এখানে এতদিন আমরা জানতাম না যে বাংলার স্বাস্থ্য ভবন নাকি উত্তরবঙ্গ লবি বলে এক কুখ্যাত লবি তারা নিয়ন্ত্রণ করে। আমাদের জানা নাই, উত্তরবঙ্গকে আমরা অন্যভাবে চিনি জানি, কিন্তু আজ ক্রমশ উত্তরবঙ্গের সম্পর্কে যে ধরনের অপরাধের তথ্য এবং অপরাধের তালিকা ধীরে ধীরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, সেটাও উত্তরবঙ্গের মানুষের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা সেই কারণে উত্তরবঙ্গে আগামীকাল উত্তরবঙ্গের সদর যে এলাকা শিলিগুড়ি, সেখানে আমরা প্রতিবাদের মিছিল করতে চাইছি। আমরা সেই মিছিলে উত্তরবঙ্গের সমস্ত জেলার মানুষকে অংশগ্রহণ করবার আবেদন করব। গতকাল মুখ্যমন্ত্রীর এই ছাত্রদের সঙ্গে ডাক্তারি ছাত্রদের সঙ্গে বৈঠক দেখতে যায় মূলত এই লাইফ সেভিং এর জন্য, এবং উনি বলেছেন আমি পদত্যাগ করতেও রাজি আছি। দেখুন, আমার একটা ঘটনার কথা মনে পড়ে যে আমাদের একটা চেনা জানা লোক, সে তার পরিবারের উপরে বিরক্ত হয়ে ছাদে উঠে বলছে আমি আত্মহত্যা করব। বিষয়টা দু তিনটে বন্ধু আছে, তাদেরকে বলছে আমাকে ধর, নাহলে আমি ছাদ থেকে লাফ মারব। তো দিদির অবস্থাও তাই হয়েছে। তাকে যদি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয়, তার জন্য ঘটা করে বলার তো কোনো দরকার নেই, সেটা এমনি এমনি করে দিতে পারে। যেমন তার দলের এমপি জহর সরকার, সে পদত্যাগ করেছে চিঠি লিখে, সে পদত্যাগ করেছে রাজ্যসভার যিনি দায়িত্বে আছেন তার কাছে চিঠি লিখে তিনি পদত্যাগ করেছেন, রাজ্যসভা যিনি চেয়ারম্যান। তো বাংলার মুখ্যমন্ত্রী তাকে তো দিব্যি দেয়নি যে আপনি পদত্যাগ করবেন না, আমাদের বিপদ হয়ে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী যদি সত্যি পদত্যাগ করার ইচ্ছা থাকে তাহলে আরামসে এক্ষুনি তিনি পদত্যাগ করতে পারেন। কিন্তু ওই যে গল্পটা বললাম, পিছন থেকে কাউকে বলছে ধর আমাকে, নাহলে লাভ করবো। অর্থাৎ এত যে বিদ্রোহ দলের মধ্যে, সেই বিদ্রোহের জন্য মমতা ব্যানার্জি নিজে কিন্তু দিচ্ছে না। তাই দলের অভ্যন্তরে বিদ্রোহকে ঠেকানোর জন্য তিনি এই পদত্যাগের একটা নাটক করছেন। এই কারণে তার যারা দলের মধ্যে স্থাবক আছে, দলের তার জন্য যারা সবকিছু করতে রাজি, কারণ সত্য একটাই, বাংলাকে লুট করার লাইসেন্স যারা যে মহিলা দিয়েছে, সে প্রতিদান তো চাইবেই, তার প্রতি বর্ষতা, তার প্রতি কৃতজ্ঞতা। তাই বাংলাকে লুট করার যিনি লাইসেন্স দিয়েছেন, সেই লাইসেন্সধারীদের কাছ থেকে তিনি চাইছেন এই সময়ে তাদের সমর্থন, এবং তার জন্য তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের এক নাটক করে বাংলার জনমানুষের একটা তার প্রতি একটা নতুন করে আলোচনা চাইছেন যে দেখো, আমার লোভ নেই, আমার কোনো মায়া নেই, আমার কোনো আকর্ষণ নেই মুখ্যমন্ত্রীর পদে। এই নাটকটা না করে, ভগ্নী নিবেদিতা না সেজে আপনি বরং আমাদের ঘরের যে ভগ্নী, আমাদের ঘরের যে মেয়ে আরজি করে যাকে ধর্ষণ করে খুন করা হলো, তার সুবিচারের জন্য আপনি প্রচেষ্টা করুন। এটাই বাংলা মানুষ আপনাদের চাইছে। বাংলা মানুষ এই মুহূর্তে আপনার নাটক দেখতে চাইছে না, বাংলা মানুষ এই মুহূর্তে অপরাধীদের আটক দেখতে চাইছে। তাই নাটক করবেন না আপনার এই পদত্যাগে, কারণ আপনি পদত্যাগ করবেন না। তারা प्रोटेस्ट करते हैं, जूनियर डॉक्टर प्रेसिडेंट ऑफ इंडिया का इंटरवेंशन मांग रहे हैं, आज चिट्ठी लिखा है उन्होंने। इसमें कोई हर्ज नहीं, कोई भी मांग सकते हैं, क्योंकि महामहिम राष्ट्रपति जी सबका राष्ट्रपति होते हैं। और ये डॉक्टरों के खिलाफ जिस तरीके से सूबे की सरकार ने आक्रमण छेड़ी है, और अगले दिन डराने की, धमकाने की, दहशतगर्द फैलाने की जो कोशिश कर रहे हैं, माहौल ऐसा बनाए जा रहे हैं कि आम लोगों के साथ दुश्मनी की हालत पैदा करो डॉक्टर के साथ आम लोगों के बीच एक बड़ी खाई बनाने के लिए, एक दरार बनाने के लिए, और साथ साथ ये डॉक्टर के खिलाफ नए तरीके से, नए सिरे से कोई आक्रमण किसी हालत में किया जाए, ये नापाक मंसूबे को लेकर ममता बनर्जी खुद कोशिश कर रहे हैं, साजिश कर रहे हैं। क्योंकि हमारे घर के ये बच्चा, ये बच्ची जो डॉक्टर है, जूनियर डॉक्टर हो, ये इन्होंने इनकी आंदोलन इस कायम पर पहुंच गए हैं। इसकी आंदोलन को कब देखते हुए सारे बंगाल के लोग इनको सपोर्ट कर रहे हैं, इनको समर्थन कर रहे हैं, और इसमें ममता बनर्जी की बौखलाए हालात को हम देख रहे हैं। सारे तृणमूल पार्टी के अंदर खलबली मच चुके हैं
ये डॉक्टरों की ये दृढ़ता के साथ जो आंदोलन छेड़े हैं इसके लिए, इसलिए वो चाहते हैं कि डॉक्टरों को किसी हालत में ये आंदोलन को तोड़ा जाए। इसलिए जो साधारण बातें हैं, लाइव स्ट्रीमिंग के साधारण मुद्दे हैं, सुप्रीम कोर्ट भी रोजाना ये लाइव स्ट्रीमिंग होते हैं। বাংলার মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এর নামে যে নাটকটা করলেন তা কোনো যুক্তি হয়, তিনি আগেই বলে দিতে পারতেন যে লাইভ স্ট্রিমিং আমি করবো না, তোমরা এলে আসতে পারো, তাহলে আসতে। ওখানে পৌঁছানোর পর বলছেন আমি লাইভ স্ট্রিমিং করবো। এটা একটা অকারণে একটা বিতর্ক তৈরি করে সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি করতে চাইছে, খুব চালাকি করে সাধারণ মানুষের কাছে আন্দোলনকারী ডাক্তারদের ভাবমূর্তিটাকে নষ্ট করার চেষ্টা করে। ये जो आंदोलनरत डॉक्टरों हैं, इनकी छवि को धूमिल करने के लिए सुनियोजित तरीके से एक साजिश रची जा रहे हैं ममता बनर्जी की ओर से। ये देखते हुए हम लोग एक फैसला ले चुके हैं कि जूनियर डॉक्टरों ने जो आंदोलन कर रहे हैं वो हमें हमारी मदद मांगे या ना मांगे, इसमें कोई बड़ी बात नहीं, कोई अंतर नहीं है। हम अपने दिल से खुशी से उनकी समर्थन कर रहे हैं और करते भी रहूंगा, और ये भी उम्मीद करते रहूंगा कि आंदोलन डॉक्टरों की कामयाबी मिले, क्योंकि बड़े पाक हृदय से ये आंदोलन कर रहे हैं बंगाल के सारे लोगों को बचाने के लिए। ये हमारे जो हेल्थ सिस्टम जो है बंगाल की, ये हेल्थ की जो ढांचा है, ये ढांचा में हमारे सूबे के लोगों को जो सुविधा मुहैया कराने चाहिए था वो नहीं मिल पा रहे हैं, इसलिए वो आम जनता के लिए लड़ रहे हैं, इसलिए आम जनता भी उनके साथ दे रहे हैं। तो इसमें ममता बनर्जी को शायद अच्छा नहीं भी लग रहे होंगे, लेकिन बंगाल के आम लोग ये आंदोलन डॉक्टरों की साथ दे रहे हैं। पर सीबीआई का रोल जो अभी 30 डेज हो गया है, टोटल मूवमेंट 34 डेज है, अभी 3 दिन हो गया है, कैसे आप देखते हैं? देखिए, मैं शुरू से एक ही बात कहते आ रहे हैं कि सीबीआई के पास कोई जादुई छड़ी तो नहीं है, कोई मैजिक बुलेट तो नहीं है, वो उसके पास कोई डिवाइन पावर तो नहीं है, दैव शक्ति तो नहीं है। सीबीआई अगर जांच करे, तफ्तीश करे, तो उसका कोई हाथों में कुछ सबूत मिलना चाहिए, कुछ तथ्यों की जरूरत होते हैं। अगर तथ्य सबूत को दबाने के लिए शुरू के दिन से, मिटाने के लिए शुरू के दिन से, सबूत मिटाने के लिए जिस तरीके से कवायद किए गए थे सरकार की ओर से, अधिकारी की ओर से, पुलिस की ओर से, तो मुझे इसमें शंका पैदा हो रहे हैं कि शायद सीबीआई के पास ये तफ्तीश करने के लिए कुछ बचे उचे तत्व है या नहीं। फैसला तो बात की बात होगी, अपराधी को पकड़ना और सजा दिलवाना तो बात की बात होगी, लेकिन तफ्तीश जो मतलब मौलिक जो चीजों की जरूरत होते हैं, जो मूलभूत चीजों की जरूरत होते हैं, जिसपे नींव रखते हुए ये सीबीआई की तफ्तीश होना चाहिए था, मुझे लगता है सीबीआई इसमें काफी पाबंदी में फंसे हुए है। फिर भी कोर्ट की निगरानी में ये जांच हो रहे हैं, इसलिए कोर्ट पे हमारे भरोसा है। सीबीआई को हम नहीं पहचानते, लेकिन जांच जब करते हैं तो मैं जरूर ये चाहूंगा कि सीबीआई को भी सरकार की तरफ से, सूबे की सरकार से, सरकार की तरफ से मदद करना चाहिए था, लेकिन सूबे की सरकार किसी हालत में, कोई भी हालत में हर संभव प्रयासों करते रहेंगे कि सीबीआई की जो जांच चल रहे हैं, जो तफ्तीश चल रहे हैं, वो गलत का सफेद चले, क्योंकि सीबीआई की कामयाबी मतलब बंगाल की सूबों की सरकार की और नामो निशान नहीं बच पाएगी। दादा, केजरीवाल मामला शुरू, केजरीवाल জামিনের মামলা ছিল, পায় কিন্তু সেখানে যে লয়ার এরকম আমরা বলছি যে অনেকদিন আগে এই কথা আমরা শুনেছি, কেজ প্যারোল হতে পারে 100 বার। সিবিআই কে তো ব্যবহার করা হচ্ছে, সিবিআই কে তো অপব্যবহার করা হচ্ছে। আমি এইখানকার কলকাতার তদন্তে সিবিআই কথা কেন বললাম, কলকাতা তদন্তে যে সিবিআই, সেটা কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। দুটোর মধ্যে নিশ্চয়ই আমাদের কাছে আলাদা একটু ফারাক লাগছে, সেই জন্য বলবো। বাকি সিবিআইডি নিয়ে আমাদের তো বক্তব্য পরিষ্কার আছে, আমাদের অনেক দিন থেকে আমাদের বক্তব্য
সোনিয়া গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে, রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তারা ইডির দপ্তর যেতে ভয় পাননি, রাহুল গান্ধীকে 52 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু আজ বাংলায় যিনি প্রকাবাবু, তিনি ইডির দপ্তর যেতে না যেতে হয়, তার জন্য বারবার সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে। অর্থাৎ ইডি সিবিআই বলে আমাদের কোনো ভরসা নাই, যেহেতু মাঝখানে কোর্ট আছে, কোর্টের ভরসায় আমরা আছি। কোর্টের তত্ত্বাবধানে যেহেতু সিবিআই তদন্ত হচ্ছে, তাই আশা তো করবো যতক্ষণ না এটা শেষ হবে ততক্ষণ দেখি কি হয়, কিন্তু আশা ধীরে ধীরে ক্ষীণ হতে যাচ্ছে। 29 দিনে 29 জনের মৃত্যু হয়েছে, রাজ্য সরকার দাবি করছে দুনিয়া ডাক্তাররা কাজ করতে না দায়ী। এই পরিস্থিতিতে 29 পরিবারকে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু কোন হাসপাতালে কতজনের মৃত্যু সেটা উল্লেখ করছে না। তার পাশাপাশি আরেকটা যেটা অ্যাড করবো, যে রাজ্য সরকার এই ক্ষতিপূরণ দিয়ে তারা কি কোন রকম চেষ্টা করছে যে রাজ্যের বেহাল অবস্থা, স্বাস্থ্যের যে বেহাল অবস্থা সেটা ধামা চাপা দেওয়ার। দুনিয়া ডাক্তার প্রথম দিন থেকে তো রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা শুধু নয়, বেহাল স্বাস্থ্য ব্যবস্থা এবং দুর্নীতির কারণে একটা আমাদের ঘরের বোন বলুন, মেয়ে বলুন, যে শুধুমাত্র মানুষকে সেবা করার জন্য ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। তারপর তার বাড়িতে গিয়ে বলা হলো তোমাদের অসুবিধা হলে টাকার ব্যবস্থা হবে। আরটি করে ডাক্তারদেরকে বলা হলো যে ধর্ষিতা খুন হয়েছে তার নামে আরটিকর হাসপাতালের মধ্যে একটা বিল্ডিং করে দেবে, তারই নামে উৎসর্গ করা হবে। কথা শেষ ছিল না, 7 দিনের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে সব আসামি। 4-5জন এখনো বাকি আছে, সেটাও জেনে গেছিল মুখ্যমন্ত্রীর দলের লোকরা, মুখ্যমন্ত্রীর আধিকারিকরা জেনে গেছে, সে সুইসাইড করেছে। অর্থাৎ প্রথম দিন থেকে গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য অপারেশন ধামাচাপা শুরু হল। কিন্তু ক্রমশ মানুষের যে সমর্থন এভাবে পেয়ে যাবে, এটা মুখ্যমন্ত্রীর ধারণা পাইনি। মুখ্যমন্ত্রীর ধারণা ছিল তিনি পশ্চিমবঙ্গে একাই আন্দোলনকারী, বাকি সব যারা আছে তারা আন্দোলন যাবে না। কিন্তু একটা আন্দোলনকারী একজন মুখ্যমন্ত্রী, তার কি অবস্থা যে তিনি আজকে বাংলার আন্দোলনকারীদের বিরুদ্ধে তিনি আজকে ষড়যন্ত্রে মত করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতই যদি আপনার মৃত ব্যক্তিদের জন্য দরদ থাকে, তাহলে এ বাংলায় 29 জন নয়, হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে, তাদের পাশে কেন দাঁড়াচ্ছে? আপনাকে জুনিয়র ডাক্তাররা চ্যালেঞ্জ করেছে, তথ্য দিয়ে প্রমাণ করুন যে তাদের কারণে কোথায় মৃত্যু হয়েছে। কোভিডের সময় কত মৃত্যু হয়েছিল আপনি জিজ্ঞেস করে বলতে বলা যাবে না। ডেঙ্গুতে কত মৃত্যু হয় আমরা জানি না। আপনাকে জিজ্ঞেস করি, মর্গে যে মৃতদেহকে ধর্ষণ করা হতো, তাদের জন্য কি কোনো খবর আছে আপনার? মর্গ থেকে যে দেহ লোপাট করে বাজারে বিক্রি হয়ে যেত, তাদের পরিবারকে কিছু দেওয়া হবে কি? আজকে আপনি সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন, কারণ আপনি দিশেহারা হয়ে গেছেন। দিশেহারায় এখন এক কথা বলছেন, তারপর এক কথা বলছেন। আপনি চেষ্টা করলেন স্বাস্থ্য সচিবকে দিয়ে একবার আলোচনা ডাকা, চেষ্টা করলেন মুখ্য সচিবকে দিয়ে আলোচনা ডেকে একবার, তারপরে নিজে উপস্থিত থাকবো বললেন। অর্থাৎ মানুষের কাছে আপনি বার্তা দিচ্ছেন যে আমি চাইছি, ডাক্তাররা চাইছি, আমি ভালো, জগৎ খারাপ। পাশাপাশি আপনি বলছেন কি আমি দরকার হলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিলাম। ডাক্তাররা কেউ চেয়ার চাইনি, কেউ বলতে পারবে না যে যারা আন্দোলনকারীরা চেয়ার চেয়েছে। চেয়ার আপনি থাকুন, কিন্তু সে চেয়ারের দখল ডাক্তার আনতে যাচ্ছে না। আপনি যে ভয় পাচ্ছেন আপনার দলের মধ্যে উপদল তৈরি হয়ে সেই চেয়ারের দখল নিতে যাবে কিনা। আপনার দলের মধ্যে উপদল তৈরি হয়ে গেছে, আপনার দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে, ইন্টারনাল রামলিংস আপনার দলে বাড়ছে, আপনি নিজে আতঙ্কিত। তাই একদিকে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সাধারণ মানুষের সঙ্গে ডাক্তারদের সংঘাতের বাতাবরণ তৈরি করছেন, ডাক্তারদেরকে ভিলেন বাড়াচ্ছেন সাধারণ মানুষের দিকে, এবং উল্টো দিকে আপনার নিজের দলে যে অন্তর্দ্বন্দ্ব সেটাকে সামাল দেওয়ার জন্য আপনি আরেকটা নাটক করে বলছেন মুখ্যমন্ত্রীর পদ আপনি থাকবেন। এই সমস্ত ঢপবাজি বাংলার মানুষ ধরে ফেলেছে, আর চলবে না। ডাক্তারি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্র বিক্ষোভ হয় এবং সেখানে দেখা যায় যে নম্বর বাড়ানোর মতো ঘটনা ছাত্রদের মধ্যে করা হয় এবং ক্যাবিনেটের রীতিমতো বার করে যে নাম্বার চেঞ্জ করা হয়, পরবর্তীকালে প্রিন্সিপাল ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিনরা তাদেরকে সাহায্য করে। এইভাবে যে দিনের পর দিন নাম্বার বাড়িয়ে এবং এখানে যারা ডাক্তারদের, যারা সিনিয়র, বড় বড় সিনিয়র ডাক্তার যারা এখনো মেডিকেল কলেজে শিক্ষকতা করে, তাদের যে সমস্ত বক্তব্য বেরিয়ে আসছে আমাদের ভয় লাগছে। আমাদের জানা ছিল না এত কিছু কথা। আজকে আরজি করের মেয়েটা, সে ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়ার পর
বাংলা মানুষের কিন্তু চোখটা খুলে দিয়ে গেল। ব্যাচের পর ব্যাচ শিক্ষক ডাক্তাররা বলছে, ব্যাচের পর ব্যাচ ছাত্ররা পাস করছে শুধু পয়সা দিয়ে, ঘুষ দিয়ে। প্রশ্নপত্র কিনে এবং উত্তরপত্র কিনে, দুটোই পাওয়া যায়। প্রশ্নপত্র কিনতে পাওয়া যায়, উত্তরপত্র কিনতে পাওয়া যায়। আবার যখন লিখবেন, লেখার পত্রের সময় যাতে কোনো ডিস্টার্ব না হয় তারও ব্যবস্থা পাওয়া যায়। সেখানে সিসিটিভি কে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, যারা গার্ড দিবে তাদেরকে বাধা না দেওয়ার ব্যবস্থা আছে। গ্যারেন্টি কি? পয়সা ফেকো, তামাশা দেখো। ঠিক আছে, পয়সা দিয়ে ডাক্তার হোক, এটা বাংলার স্বাস্থ্য ভবনের নতুন স্লোগান। এবার সেই ডাক্তাররা বলছে, যে সমস্ত ব্যাচের পর ব্যাচ ডাক্তার বার হচ্ছে, তারা মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না, জানে না, বোঝে না। মানে আগামী দিনে আপনার ঘাড়ে ব্যথা হলে বলবে মাথায় গ্যাস্ট্রিক, পেটের সমস্যা হলে বলবে হার্টে নিউমোনিয়া, কোন দিকে যাবে না। আমাদের ভয়ঙ্কর দিন আসছে, এটা যেন মাথায় না। যাদেরকে আমরা বলি যে জীবন্ত ভগবান, তারা যদি এরকম চিটিংবাজি করে আমাদের ডাক্তারে আমাদের প্রাণ বাঁচাতে আসে, তাহলে আমার আপনার প্রাণ কি থাকবে? আমি অর্থাৎ চিটিং করে ডাক্তার বানিয়েছে, এবং যারা চিটিং করে ডাক্তার হয়েছে এরা সবাই দেশদ্রোহ আমি মনে করি। কারণ ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের আপনাদের মতন মানুষের প্রাণ নিয়ে এরা ছিনিমিনি এবং খেলছে। তাতে কতজনের কি হচ্ছে আমাদের জানা নাই। কোন ভয়ঙ্কর যুগের মধ্যে আমরা চলেছি। स्टेट गवर्नर का एक वीडियो आया है जिसमें उन्होंने ममता बनर्जी के साथ कोई भी ऑफिशियल जो स्टेज है, कौन फंक्शन का कोई भी स्टेज है, तो जब तक तस्वीर देने लगा तब तक शेयर करने से। देखिए, यहाँ की गवर्नर साहब बोलते तो बहुत कुछ है, करते तो कुछ नहीं। मुझे पहला सवाल यह कि खुद ममता बनर्जी कभी उनको बुलाते हैं, निमंत्रण देते हैं या नहीं? मुझे तो लगता है ममता बनर्जी कभी उनको निमंत्रण नहीं देती है। तो जाए या ना जाए, इसका मतलब कोई प्लेटफॉर्म शेयर करे ना करे तो उनकी मसला है। अगर दुबई की सरकार ऐसे चल रहे हैं, आज बंगाल की हालत क्या है, उन्हें ये सारे रिपोर्ट करना चाहिए केंद्रीय स्तर से। राष्ट्रपति जी, महामहिम राष्ट्रपति के जाकर ये सारे उनको सूचना देना चाहिए, तो वो काम करे सही ढंग से, तो मुझे लगता है बढ़िया हो। पोर्ट ब्लेयर का नाम बदल के विद्या पूनम कर दिया गया है, अमित शाह जी ने किया है। ये अन्याय किए हैं। हो सकता है ब्रिटिश जमाने की कोई नाम हो। मैं ये कोलोनियल जो देखिए, है ब्रिटिश जमाने की सब कुछ हटाएंगे, ये अगर सरकार की मकसद रहे तो सबसे पहले राष्ट्रपति भवन से हमारे महामहिम राष्ट्रपति को निकलना चाहिए। वो तो ब्रिटिश जमाने की। ठीक है।